আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী ঝগড়া, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী ঝগড়া। সেদিন সন্ধ্যের দিকে মেয়ে বউয়ের সঙ্গে ভীষণ ঝগড়া হয়ে গেল কেশব গাঙ্গুলির। মেয়ে দুটোও হয়েছে তেমন, চিরটা কাল মায়ের দিকে। এদের কাছ থেকে কখনো শ্রদ্ধা ভালোবাসা কিচ্ছু পাননি কেশব। শুধু বাজার থেকে এই এনে দাও, ওটা কিনে দাও, সেটা গড়িয়ে দাও, এই আকড়া চাল মাথায় করে আনো 1.5 কোষ দূরের বাজার থেকে, তারপর তেল আনো, নুন আনো, কাঠ আনো, এসব তো রয়েইছে। এছাড়া আর কোনো বলিই নেই ওদের মুখে। কখনো কি একটা ভালো কথা শুনেছেন কেশব ওদের কাছ থেকে? মনে পড়ে না। ব্যাপারটা সেদিন দাঁড়ালো এই রকম। সন্ধ্যের আগে কেশব গাঙ্গুলি হাট করে আনলেন। এখন তার বয়স 72। চলতে ফিরতে আজকাল পা কাঁপে। আগের মতো শক্তি আর শরীরে নেই। 2.5 টাকা করে চালের কাঠা, তরি তরকারির সঙ্গে 2 কাঠা চাল কিনে কাদায় ভরা পেছল পথে কোনো রকমে পড়তে পড়তে বেঁচে গিয়ে কেশব গাঙ্গুলি হাটের বোঝা নিয়ে বাড়ি এলেন। আসতে না আসতেই স্ত্রী মুক্তকেশীর বাজখাঁই গলায় চেঁচানি শুরু। দেখি কিরকম বাজার করলে দেখি। এ কি পটলগুলো এত ছোট ছোট কেন? কত করে সের? 10 আনা। ও বাড়ির পন্টু তো এনেছে 9 আনা সের। তুমি বেশি দর দিয়ে নিয়ে এলে, তাও ছোট। এ কখনো 10 আনা সের হতে পারে? বাহ, আমি মিথ্যে বলছি? তুমি যে কত বড় সত্যবাদী যুধিষ্ঠির তা আমার ভালো জানা আছে। আচ্ছা ও পটল আমি ওজন করে দেখব। কেন, আমার কথা বিশ্বাস হলো না? না, তোমার কথা আমার বিশ্বাস কখনোই হয় না। তাছাড়া সত্যি কথা বলবো, তার আবার অত ঢাক ঢাক গুড়গুড় কি? এই হলো সূত্রপাত। তারপর কেশব গাঙ্গুলি হাত পা ধুয়ে রোজগার মতো বললেন, অময়না, চাল ভাজা নিয়ে আয়। ময়না কোনো কথা বলে না, চাল ভাজার বাটিও আনে না। কেশব আবার বললেন, কই, কানে কি তুলো দিয়ে বসে আছিস নাকি? অময়না। চাল ভাজিনি। কেন? রোজ চাল ভাজা খাওয়ার চাল জুটছে কোথা থেকে? আর আমার শরীরও ভালো ছিল না। আর তোর দিদি? দিদি সেলাই করছিল। এটা খুবই স্বাভাবিক যে 72-73 বছরের বৃদ্ধ কেশব গাঙ্গুলি 10 সের ভারী মোট বয়ে এনে মেয়েদের এই উদাসীনতায় বিরক্ত হবেন বা প্রতিবাদে 2-1 কথা শোনাবেন। হলেও তাই, কিন্তু তার ফল দাঁড়ালো খুবই খারাপ। 5 জনের সামনে বলবার কথাও নয়, বলতে সংকোচ হয়। ছোট মেয়ে ময়না তাকে একটা ভাঙা ছাতার বাঁট তুলে মারতে এলো, আর মেজ মেয়ে লীলা বলল, তুমি মারো না কেন? বলে তো সংসারের আপদ চকে। অমন আপদ থাকলেও যা, না থাকলেও তা। কেশব গাঙ্গুলি রেগে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, আমি তোদের ভাত আর খাবো না, চললাম। তা যাও না, কে বারণ করেছে শুনি? হ্যাঁ হ্যাঁ, তাই যাও। আর বাড়ি ঢোকো না, মনে থাকে জানো বাবা। হ্যাঁ, শুনলে বিশ্বাস হবে না জানি, কিন্তু এ একেবারে নির্জলা সত্য। আপন মেয়ে বুড়ো বাবাকে ছাতা তুলে মারতে যায়। কেশব গাঙ্গুলি রাত্রে বাইরের ভাঙা চণ্ডীমণ্ডপে শুয়ে রইলেন। কেউ এসে খেতে ডাকল না, মাও না, মেয়েরাও না। সত্যিই যে কেউ ডাকতে আসবে না, এটা কেশব বুঝতে পারেননি, ধারণাও করতে পারেননি। কিন্তু সেটাই ঘটল অবশেষে। না খেয়ে সমস্ত রাতটা কাটল কেশব গাঙ্গুলির নিজের পৈতৃক ভিটেতে, স্ত্রী এবং 2 কন্যার বর্তমানে। এ কথা কি ভাবতে পারা যায়? কেশব গাঙ্গুলি সত্যিই কখনো ভাবেননি যে তিনি তার নিজের সংসারে এতটা হেনস্থার পাত্র হবেন। মেয়েরা বা স্ত্রী যে তাকে ভালোবাসে না, এ তিনি অনেক দিন থেকেই জানেন, কিন্তু তার বহর যে এতটা, তা তিনি ধারণা করবেন কিভাবে? খিদে তেষ্টায় উপরন্তু মশার কামড়ের যন্ত্রণায় সারা রাত কেটে গেল ছটফট করতে করতে।
সকালে উঠে কেশব আগে নদীতে স্নান করলেন, তারপর সন্ধ্যাহ্নিক এবং জপ করে প্রতিবেশী যদুনন্দন মজুমদারের বাড়ি গেলেন চা খেতে। যদুনন্দন বললেন, কি কাকা, আজ এত সকালে কি মনে করে? কিছুই লুকিয়ে লাভ নেই। কাজেই যদুনন্দনের এই প্রশ্নের উত্তরে কেশব গাঙ্গুলি গতকাল রাত্রের সমস্ত কথা খুলে বললেন। পরিবার এবং মেয়ে দুটির দুর্ব্যবহারের কাহিনী বলতেও ছাড়লেন না। যদিও যদুনন্দনের কাছে এ কথা নতুন নয়, পাড়ার মেয়েদের কানাকানির মধ্যে দিয়ে কেশব গাঙ্গুলির দুরবস্থার কথা অনেক দিনই শুনেছেন তিনি। তবুও বিস্ময়ের ভান করে তিনি বললেন, সে কি কাকা, বলেন কি? কাল রাত্রে খাননি? এ বড় অন্যায় কাকিমার। ছি 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 ছি, এ বেলা আপনি আমার বাড়িতে খাবেন। বসুন বসুন। কেশব গাঙ্গুলি আর বাড়ি এলেন না। সেখানেই দুপুর পর্যন্ত থেকে আহারের পর যখন বাড়ি এলেন, তখন আর এক ভীষণ কাণ্ড বেঁধে গেল। মুক্তকেশী বলল, আবার বাড়িতে কেন? যাও দূরাও। যে বাড়িতে গিয়ে নিন্দে রটনা করে একতলা ভাত মেরে এলে, সেখানেই যাও না। কতদিন খেতে দেয় দেখি একবার। মেয়েরা বলল, বেশ তো, পরের বাড়ির টোকলা সেদে কতদিন চলে দেখি না, এখানে আবার কেন? যাও না, যাও। কাকে কাকে কি বলেছি আমি? আহা নেকা, আমরা যেন কিছু জানি না মনে হচ্ছে। এই তো যদুদার মেয়ে ঘাটে আজ ব্যাখ্যান করেছে সব্বার কাছে, ওই বুড়ো মানুষ ওকে খেতে দেয় না, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, মেরেছে, সে কত কথা আমরা শুনিনি কিছু? তা তো মিথ্যে কিছু বলিনি। মেরেছিলাম তোমাকে আমরা, খেতে দিইনি আমরা? তুমিই না তেজ করে চণ্ডী মণ্ডপে গিয়ে শুয়ে রইলে, আবার লাগানি ভাঙানি পাড়ায় পাড়ায়। বেশ, লাগাও, লাগিয়ে করবে কি? যাও না, যাও যেখানে খুশি। আমরা তো বলেছি বেরাও না। কেশব গাঙ্গুলি ঘরের মধ্যে ঢুকে কাপড় জামা পরে এবং একটা থলের মধ্যে কাপড় গামছা পুড়ে নিয়ে তেড়ে ফুঁড়ে বাড়ি থেকে বেরোলেন। বেশ বেশ, তাই যাচ্ছি। আর তোদের বাড়ি আসবো না, আর আসবো না, চললাম। হ্যাঁ, যাও যাও। তবে শুনে রাখো লীলার বাপ, তেজ করে যেমন বেরুনো হলো, তেমনি যেন আর বাড়িতে ওই কালামুখ নিয়ে ঢুকো না। দেখবো তেজ, কে জ্বর হলে দেখে তা দেখবো। হন হন করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন কেশব গাঙ্গুলি। হোক জ্বর, হোক অসুখ, তাও তিনি আর এ পথ মারাবেন না। নৈহাটি থেকে এখানে এসে পর্যন্ত ম্যালেরিয়ায় ভুগেছেন, বড় দুর্বল করে দিয়েছে তাকে। তা হোক, যা হয় হবে। কেশব গাঙ্গুলি রেলে চাকরি করতেন। চাকরি থেকে অবসর নিয়ে বাড়ি করেছিলেন নৈহাটিতে। কিন্তু 12-14 বছর বসে খেয়ে প্রভিডেন্ট ফান্ডের সামান্য টাকা যা বাড়ি তৈরির পর অবশিষ্ট ছিল, ক্রমেই তা ফুরিয়ে যেতে লাগলো। এখনো ছোট মেয়ের বিয়ে বাকি। টাকা ফুরিয়ে গেলে খাবার জোগাড় হবে কোত্থেকে? অগত্যা নৈহাটির বাড়ি বিক্রি করে পৈতৃক গ্রামে এসে এই 2 বছর বাস করছেন। শরিকদের সঙ্গে ঝগড়া করে বাঁশঝাড় আর বিঘা 3 ধানের জমির ভাগ পেয়ে কোনো রকমে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মেয়ে দুটি আর পরিবারের জন্য সত্যিই তাঁর সংসারে বিতৃষ্ণা ধরে গিয়েছে। মেজ মেয়েটির বিয়ে দিয়েছিলেন, কিন্তু স্বামীর চরিত্র ভালো নয়, তাই সে ফিরে এসে তাঁর কাছেই আছে বিয়ের 2 বছর পর থেকে। সব দিক থেকেই তাঁর গোলমাল। ভেবেছিলেন ছোট মেয়েটার বিয়ে দিয়ে একরকম নিশ্চিন্ত হবেন, কিন্তু আর সংসারে তাঁর দরকার নেই। যাদের জন্য চুরি করেন তারাই যদি চোর বলে, তবে সে সংসারে কি আর থাকতে আছে? কেশব গাঙ্গুলি রেলের বোতাম বসানো সাদা একটা কোট নিয়ে বেরিয়েছেন। রেলের ভাড়া লাগবে না। রেলের বোতামওয়ালা কোট দেখলে ছেলে ছোকরা টিকিট চেকাররা একবার চেয়ে দেখে চলে যায়, কিছু জিজ্ঞেস করে না। একটি পয়সাও তাঁর নিজের হাতে নেই। 1,000 টাকা আছে স্ত্রীর নামে, আর 1,000 আছে ছোট মেয়ের নামে। তাঁর বয়স হয়েছে। যদি মেয়ের বিয়ে দেওয়ার আগেই তিনি মারা যান, তাই বন্ধু বান্ধবদের পরামর্শে নৈহাটিতে থাকতে বাড়ি বিক্রির টাকা থেকে ছোট মেয়ের নামে টাকাটা রেখেছিলেন। কিন্তু আজ চাইলে কেউ একটা পয়সাও তাকে দেবে না, স্ত্রী না মেয়ে। তাই হাটের পয়সা থেকে 2-4 আনা এদিক ওদিক করতেন কেশব গাঙ্গুলি। না করলে যে তার চলে না। তার নিজের একটু নস্যি, একটু তামাকের নেশা আছে। হয়তোবা ইচ্ছে হলে 2 পেয়ালা চা কিনে খেলেন, কিন্তু এ পয়সা আসে কোথা থেকে? মুক্তকেশী সন্দেহ করেছিলেন আগেই।
তার স্বামী হাট থেকে ফিরলে জিনিসপত্রের ওজন দরদস্তুর সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে দাঁড়ি ধরে আলু পটল চাল ডাল ওজন করে নেয়। কখনো আবার পাড়ার ছেলেদেরও জিজ্ঞেস করে। হ্যাঁ রে, আজ হাটে পটল কত করে সের ছিল রে? ও নিতাই, আজ হাটে মাছ কত করে সের দিল রে? তবু কেশব গাঙ্গুলিকে সামলানো অত সহজ নয়। 40 বছর তিনি রেলে কাজ করে এসেছেন। মুক্তকেশী যতই কৌশল করুক, যতই সতর্ক হোক, কেশব গাঙ্গুলির ফাঁক ধরতে পারা অত সহজ কাজ নয়। পটলের মধ্যে বাসি তাজা নেই, দেখলে হয়তো ঠিক ধরা যাবে না, কিন্তু দর ভিন্ন। মাছের মধ্যেও দরের তারতম্য নেই। কত ধরবে মুক্তকেশী? আর না করলেই বা কেশব গাঙ্গুলির বাজে খরচ চলে কোথা থেকে? স্ত্রীর হাত থেকে পয়সা বের করা শক্ত, ওই নিয়েই তো যত ঝগড়া। তা কেশব গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে এসে পৌঁছলেন বেলা 3টের সময়। কাল হাট থেকে ফেরার সময় 6 আনা পয়সা হেরফের করেছিলেন। সেই খুচরো কটাই পকেটে আছে। আর আছে গুপ্ত স্থান থেকে সন্তর্পণে বের করা 3 টাকা 7 আনা। এই 3 টাকা 13 আনা ছাড়া জগতে তার নিজের বলতে আর কোথাও কিচ্ছু নেই। অবশ্য পকেট ঘড়িটা আছে, সেটাও রেলের জামার বুক পকেটে এনেছেন। বিক্রি করলে 30-40 টাকা হবে। সেকালের কুরুভাইজার ফ্রেরিসের ঘড়ি, এখনকার মতো নয়। স্টেশনের কাছে একটা জামতলায় পাকিস্তানের উদ্বাস্তুদের পান বিড়ির দোকান। কেশব পান কিনলেন 2 পয়সার, 2 পয়সার বিড়িও কিনলেন। তারপর জিজ্ঞেস করলেন, দেশলাই একটা কত? 4 পয়সা? তাও একটা। পান খেয়ে বিড়ির ধোঁয়া টেনে কেশব গাঙ্গুলির শরীরের কষ্ট খানিকটা দূর হলো। এতক্ষণ চিন্তা করার মতো অবস্থা তার ছিল না। কিন্তু এবারে তিনি যাবেন কোথায়, সেটাই তো কিছু ঠিক করা হয়নি। কিছু মনস্থ না করেই বাড়ি থেকে বেরিয়েছিলেন। ট্রেনের এখনো ঘণ্টাখানেক দেরি আছে, কিন্তু প্রশ্ন হলো যাবেনটা কোথায়? যেখানেই যান, ওই 3 টাকা 13 আনায় স্বাধীনভাবে খাওয়া থাকা আর কদিন চলবে? মেয়ের বাড়ি যাবেন? জামাই টিটাগড়ের কাগজের কলে কাজ করে, টিটাগড়েই বাড়ি, কিন্তু সেখানে যেতে লজ্জা করে। এই গত জ্যৈষ্ঠ মাসে সেখানে গিয়ে 2 দিন ছিলেন। অবশ্য জামাই ষষ্ঠীর তত্ত্বস্বরূপ কিছু আম 2টো কাঁঠাল নিয়ে গিয়েছিলেন, কিন্তু তাই বলে কি বারবার জামাই বাড়ি যেতে আছে? বিশেষ করে আজকালকার রেশনের চালের দিনে কারো বাড়িতেই 1 বেলার বেশি 2 বেলা থাকতে নেই। কি না কি মনে করবে, যা দিনকাল পড়েছে। এই সময় ট্রেন এসে পড়ল। কেশব গাঙ্গুলি উঠে বসলেন এক কোণে। রেলের জামা আছে, টিকিট লাগবে না। ট্রেন ছুটে চলল হু হু করে। কাশফুলের ক্ষেতে কাশফুল ফুটতে শুরু করেছে। খুব বৃষ্টি হওয়ায় ধানের ক্ষেত জলে ডুবুডুবু। অনেক জায়গায় এখনো ধান বোনা চলছে। আমন ধান এবার নাবি। খুব ভুল করেছেন কেশব। যখন কাজ থেকে অবসর নিলেন, তখন প্রভিডেন্ট ফান্ডের দরুন 9,000 টাকা পেয়েই যদি তা থেকে কিছু ধানের জমি কিনতেন, তবে আজ আর স্ত্রী বা মেয়েরা এমন হেনস্থা করতে পারত না তাকে। স্ত্রী মেয়েদের দুর্ব্যবহারের কথা মনে আসায় চোখ দিয়ে জল পড়ল কেশবের। কোঁচার খুঁটে মুছে নিলেন। কি না করেছেন ওদের জন্য! ওই ছোট মেয়েটার নৈহাটিতে থাকতে একবার টাইফয়েড হয়েছিল। কেশব গাঙ্গুলির রাত জেগে ঘন্টায় ঘন্টায় থার্মোমিটার দেখেছেন, ওষুধ খাইয়েছেন। কই, তখন তাকে অবহেলা করতে পেরেছিলেন? 160 টাকা খরচ হয়ে যায় সেই অসুখে। আর ওই স্ত্রী মুক্তকেশী, সেবার হাঁপানির মতো হলো। চুঁচড়োয় নিয়ে গিয়ে সপ্তাহে সপ্তাহে কবরেজ দেখানো, ওষুধের ব্যবস্থা করা, সবই করেছিলেন তিনি। পাছে আগুনের তাতে রাঁধতে কষ্ট হয়, তাই রান্নাঘরের কাছেও যেতে দিতেন না। রাত্রে শুয়ে শুয়ে ভাবতেন, এই বয়সে হাঁপানি হলো, মুক্তকেশীটা বড় কষ্ট পাবে। কি করা যায়? রঘুনাথপুরে পীতাম্বর দাসের কাছে হাঁপানির মাদুলি পাওয়া যায় শুনেছেন, তাই কি আনবেন? কত ভেবেছেন, কত ব্যস্ত হয়েছেন,
আর সেই মুক্তকেশেই নাকি আজ তাকে বলল, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও আর এসো না। আর ছোট মেয়েটা বলল, মরো না তুমি, মরো, মলেই বাঁচি। আর তুমি মলেই বা কি? কেন তিনি কি ওদের জন্য কিছুই করেননি? চিরটা কাল রেলে টরেটক্কা করেছেন, তবে কাদের জন্য? খাইয়ে মাখিয়ে বড় না করলে আজ অত বড় হলো কি করে ওরা? তিনি মরে গেলে নাকি ওরা বাঁচে। তিনি সংসারের আপদ। এই 73 বছর বয়সে এসে, এই বয়সেও গত বছর আষাঢ় মাসে যখন কাঠের ভয়ানক অভাব হলো, নিজে বাঁশঝাড় খুঁজে খুঁজে শুকনো বাঁশ আর কঞ্চি কেটে গোয়ালে ডাঁই করেননি, পাছে স্ত্রী আর মেয়েদের রান্নার এতটুকু অসুবিধে হয় সেজন্য? এই ভীষণ জলকাদার পথে মোট বয়ে তিনি নিয়ে যাননি? যাকে এসব কথা তিনি আর ভাবতে চান না। তবে মনে বড় কষ্ট হয় এই ভেবে যে সংসার কিরকম অকৃতজ্ঞ। যাদের জন্য সারা জীবন খেটে খেটে গায়ের রক্ত জল করেছেন, তারাই আজ বলে কিনা তিনি মরলে তারা বাঁচে। কেশব গাঙ্গুলির মনের মধ্যেটা হু হু করে উঠল দুঃখে। চোখে আবার জল এলো। কোঁচার খুঁট দিয়ে আরেকবার মুছলেন। আর যদি টিকিট। ভাবনায় ছেদ পড়তেই কেশব গাঙ্গুলি মুখ তুলে চাইলেন। একটি ছোকরা টিকিট চেকার সামনে এসে দাঁড়িয়েছে। কেশব গাঙ্গুলি বললেন, রেলওয়ে সার্ভেন্ট। ছোকরা চলে গেল। বেশ ছেলেটি। ওই রকম একটি ছেলে যদি আজ তাঁর থাকতো, তাহলে ওরা এমন করে কথা বলতে পারতো ওর সাথে? সবই অদৃষ্ট। ছেলে যে তার হয়নি এমন কিন্তু নয়, হয়েছিল। তখন তিনি 3 পাহাড় স্টেশনের তার বাবু। ছেলের নাম ছিল শান্টু। প্ল্যাটফর্মে হেলে দুলে চলে বেড়াতো। আজও বেশ মনে আছে। তাকে বলতো, বাবা বাবা আমায় পুরনো একটা টিকিট দেবে? তারপর পুরনো একটা টিকিট পেলেই হঠাৎ মুখে পু করে শব্দ তুলে ট্রেন ছেড়ে দিত সে। তারপর ঝুকঝুক ঝুকঝুক শব্দ করতে করতে প্ল্যাটফর্মের ধারে ধারে খানিকক্ষণ মাথা নাড়তে নাড়তে কেমন করে যেন যেত। টরেটক্কার টেবিলে কাজ করতে করতে কেশব বসে বসে দেখতেন আর হাসতেন। মালকুলি রামদেওকে বলতেন শান্টুকে ধরে বাড়িতে দিয়ে আসতে। শান্টু যেই বুঝতে পারত রামদেও তাকে ধরে নিয়ে যেতে আসছে, অমনি সে ছোট্ট ছোট্ট পায়ে ছুট দিত। আর রামদেও পেছনে খোকাবাবু বলে ছুটত। এই দৃশ্য আজ যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন কেশব। 1.5 বছর বয়সে শান্টু মারা যায়। আজ 36 বছর আগেকার কথা। তবু যেন মনে হয় সেই সাহেবগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে বড় ঘোড়ানিম গাছটার ছায়ায় আজও শান্টু সেই রকম ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে। শান্টু থাকলে আজ বোধ হয় এমন কষ্ট কেশব গাঙ্গুলির হতো না। চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ল কেশবের। মনের মধ্যে, বুকের মধ্যে কি যেন একটা ঠেলে ফুলে ফেপে উত্তাল হয়ে উঠল। কেশব জানালার বাইরের দিকে তাকিয়ে রইলেন। একটা ছোকরা রাখাল 2টো গরুকে কি নির্দয়ভাবেই না মারতে মারতে নিয়ে যাচ্ছে। খুব বৃষ্টির জল বেঁধেছে ডোবায় পুকুরে। এক জায়গায় ছোট ছোট ছেলেমেয়েরা গামছা দিয়ে হেঁকে কুঁচো মাছ ধরছে। টেলিগ্রাফের তারে কি একটা পাখি বসে আছে। একটু পরে ট্রেন থামল। এই তো নৈহাটি। কেশব গাঙ্গুলির চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লেন তিনি। সন্ধ্যার আর বিলম্ব নেই। এখানে তার পুরনো বাড়ি ছিল। 2-4 জন বন্ধুর সঙ্গে আলাপ আছে, তবে তাদের কারো বাড়ি যাবার ইচ্ছে নেই। তবুও না গেলে এই বর্ষার রাত্রে থাকবেন কোথায়? খাবেনই বা কি? আচ্ছা, রমাপতির বাড়ি যাওয়া যায়? রমাপতি কুণ্ডু বড় গোলদারি দোকান আর রেস্টুরেন্ট আছে তার।
নাম দি কমলাপতি মডার্ন রেস্টুরেন্ট। রমাপতির বড় ছেলের নাম কমলাপতি, তার ছেলে শান্তি ওই রেস্টুরেন্টে বসে। খুব বিক্রি, 4-5টা ছোকরা চা খাবার দিতে দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। কেশব গাঙ্গুলি সেই দিকে যেতেই শান্তি তাকে দেখে বলল, এই যে দাদু, আসুন আসুন। দেশ থেকে সব ভালো তো? ওরে ভালো করে গরম জলে ধুয়ে 1 কাপ চা দে দাদুকে। আর কি খাবেন বলুন? একটা চপ দেবে? ভালো চপ আছে, না হলে টোস্ট দিক। কেশব গাঙ্গুলি জানেন এখানে যা খাবেন তার নগদ দাম দিতে হবে এক্ষুনি। আর একবার এরকম হয়েছিল, তাকে খাতির করছে ভেবে চপ কাটলেট ডিম জানিয়ে আসে, তাই তিনি খান। শেষে হাসি মুখে আপ্যায়িত করে বিদায় নেবার জন্য টেবিল থেকে উঠতেই শান্তি হাসি মুখে বলল, 1 টাকা 13.5 আনা। হাজার সে ভুল করবেন না, হাতে পয়সা কম। চায়ের 6 পয়সা দাম দিয়ে কিছুক্ষণ বসে রইলেন তিনি। তারপর শান্তিকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা ভালো? দাদু বাড়িতে আছেন? আগে হ্যাঁ। একবার যাব দেখা করতে। যান না, এখন বৈঠকখানাতেই বসে আছেন, আর শশী কাকাও সঙ্গে আছেন। আচ্ছা, আসি। কেশব গাঙ্গুলির মনটা খারাপ হয়ে গেল। ব্যবসাদারদের চক্ষু লজ্জা নেই, সংসার বড় কঠিন জায়গা। তবুও রমাপতির বাড়িতেই তিনি গেলেন। রমাপতি কুণ্ডু তার সমবয়সী, তাকে দেখে বেশ খুশি হলো, যত্নও করল খুব। রাত্রে লুচি তরকারি মিষ্টি খাওয়ালো। ভালো গদি পাতা নেটের মশারি খাটানো বিছানায় শুয়ে কেশব মশারির চালের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। পরের এমন সুন্দর বিছানাতে কদিন তিনি শোবেন? এরা না হয় আজ রাতে খাতির করে তাকে আশ্রয় দিয়েছে, কিন্তু তারপর তো তার আশ্রয় হবে গাছের নিচে। কেন অপরের অদৃষ্টে এত সুখ থাকে আর তার অদৃষ্টে এমন ধারা? এই তো রমাপতিকে দেখলেন, তার নাতনিরা কত যত্নে বাতাস করতে লাগলো খাওয়ার সময়। খাওয়ার পর এক বড় নাতনি আমলা না রোজ তেল কি একটা মালিশ করে দেয় দাদুর পায়ে। পুত্রবধূরা বাবা বলতে অজ্ঞান। অবশ্য সেটা হয়তো পয়সাওয়ালা লোক বলে। ব্যবসা রমাপতিরই নামে, লক্ষপতি লোক। আর যদি তার হাতে পয়সা থাকতো, তবে কি মেয়েটা অমন করে তার সঙ্গে কথা বলার সাহস পেত? আজ তিনি নিঃস্ব, কাজেই তাকে হেনস্থা করে। পয়সা এমনই জিনিস। কত কি ভাবতে ভাবতে কেশবের ঘুম এলো। একটা বড় ব্যথার জায়গা খচখচ করে। যখন তিনি চলে যাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে, মেয়েরা কেন দৌড়ে এসে তার পথ আটকালো না? স্ত্রী কেন ছুটে এলো না? সব মিথ্যে, সব ভুয়ো, সব স্বার্থের দাস। দয়া মায়া স্নেহ মমতা কিচ্ছু নেই এই পৃথিবীতে। রমাপতি কুণ্ডু লক্ষপতি, তাই আজ নাতি নাতনি তার পায়ে তেল মালিশ করে। পুত্রবধূরা দুধের বাটি মুখে ধরে। যদি তার টাকা থাকতো, তাঁরও আদর ওই রকমই হতো। পরদিন সকালে উঠে রমাপতি কুণ্ডু বললেন, গঙ্গা স্নান করবেন না গাঙ্গুলি মশাই? গঙ্গাহীন দেশে থাকেন, গঙ্গা স্নানটা করলে ভালো হতো। দুজনে গঙ্গা স্নান করে এলেন। তারপর রমাপতির ছোট নাতনি টুনি তাদের জন্য শ্বেত পাথরের রেকাবিতে কাটা পেঁপে, কলা, নাশপাতির টুকরো, সন্দেশ, রসগোল্লা আর চমচম নিয়ে এলো। কেশব গাঙ্গুলিকে বলল, দাদু, আপনার রান্নার জোগাড় কি এক্ষুনি করে দেবো, না একটু দেরি হবে? আসলে এরা গন্ধ বণিক, ব্রাহ্মণের পাতে ভাত রেঁধে দেবে না। রাত্রে লুচি খাওয়াতে পারে, কিন্তু দিনে ভাত রেঁধে খেতে হবে। কেশব বললেন, আমি আজ চলে যাব দিদি। সে কি কথা গাঙ্গুলি মশাই,
আজ ওবেলা আপনাকে নিয়ে হরিসভায় ভাগবত পাঠ শুনতে যাব ঠিক করে রেখেছি। রমাপতির কথার রেশ ধরে তার নাতনি বলে উঠল, আজ যাবেন কি দাদু? আজ আমরা ওবেলা তালের ফুলুরি তালের ক্ষীর করব, আর আপনি চলে যাবেন বলছেন? যেতে দিলে তো? আহা, কেমন সুখের সংসার, কেমন মিষ্টি কথাবার্তা, কি মিষ্টি ব্যবহার। লক্ষ্মী যেখানে বিরাজ করেন সেখানে কি কোনো জিনিসেরই ত্রুটি থাকে? সারাটা দিন বড় আনন্দে কাটল। খাওয়া দাওয়ার প্রচুর ব্যবস্থা। সন্ধ্যের দিকে গঙ্গার ধারে হরিসভায় অজামিলের উপাখ্যান শুনতে গেলেন দুজনে। ব্যাখ্যাকারী নবদ্বীপের গোস্বামী বংশের লোক, বড় সুন্দর বর্ণনা করার ক্ষমতা। ভগবান অমন মহাপাপী অজামিলকে কৃপা করেছিলেন, শুধু বিপন্ন হয়ে সে কাতর স্বরে তাঁকে মৃত্যুকালে ডেকেছিল বলে। আর এদিকে কেশব গাঙ্গুলি কি অত পাপ করেছেন? ভগবান নিশ্চয়ই তাঁকে ঠেলে ফেলে দেবেন না দূরে, কিন্তু কোথায় কিভাবে স্থান দেবেন ভেবে পাওয়া যাচ্ছে না। আহা, জগতে এত সুখ, এত আনন্দ চারিদিকে, অথচ তাঁরই ভাগ্যে সব এমন হলো কেন? আসবার সময় রমাপতি কুণ্ডুকে বললেন, বেশ আছেন কুণ্ডু মশাই না? আপনার আশীর্বাদে। আমায় একটা চাকরি করে দিন না। আগে চাকরি? কিরকম? এই ধরুন, এই কারোর বাড়িতে থেকে ছেলে পড়ানো কিংবা হাট বাজার করা। পাগল নাকি? আমাদের এই বয়সে কি পরের চাকরি করা চলে দাদা? কিন্তু এ কথা কেন বলছেন? চিরটা কাল চাকরি করে এসে বুঝি বাড়ি থাকতে আর ভালো লাগছে না? তা হোক, বাড়ি বসে ভগবানের নাম করুন গে। না, বোঝাতে পারলেন না। সব কথা বলা যায়ও না। কালই এখান থেকে চলে যেতে হবে। রাত্রে আবার সেই লুচি, মাছ, মিষ্টি, দুধ। কি খাওয়া দাওয়া এ বাড়ির! কি সব আটপৌরে শাড়ি পরেছে মেয়েরা, বিদ্যুতের আলো, পাখা, কত সুখে যে এরা আছে। কিন্তু মুক্তকেশীকে, মেয়েদের এমন যত্নে কি তিনি রাখতে পেরেছেন? চিরটা কাল রেলের ঘুপচি কোয়ার্টারে থেকেছেন। এখন দেশে গিয়ে দুবেলা ধান সেদ্ধ করতে হয়, খাড়ে কেচে কাপড় পরতে হয়। থোড় আর এঁচড়ের তরকারি ছাড়া মাছ মাংস হয় মাসে কদিন। হাতে পয়সা কোথায়? কোনো ভালো জিনিস দিতে পারেন ওদের মুখে আজকালকার বাজারে? লুচি ছিঁড়তে গিয়ে কেশব গাঙ্গুলির চোখে জল এলো। মাছের মুড়ো, কত কাল মাছের মুড়ো খাননি, ওদের খেতে দিতে পারেননি। কি সুখে রেখেছেন ওদের। এই সময় টুনি বলল, চমচম দুটোই খেয়ে ফেলুন দাদু, গরম লুচি নিয়ে আসি। পরদিন সকালে রমাপতি কুণ্ডুর বাড়ি থেকে চলে গেলেন কেশব। ওরা সেদিনটাও থাকতে বলছিলেন, কিন্তু কেশব থাকতে চাইলেন না। এতে তার দুঃখ ঘুচবে না। একটা চাকরি পেলেও হতো, সেজন্যই তো এখানে আসা। ওদের বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার ধারের দিকে চললেন কেশব। একটা নির্জন স্থানে বসে অনেকক্ষণ ধরে ভাবলেন, জগতে কেউ কাউকে ক্ষমা করে না। মুক্তকেশীর ওপর হয়তো কোনো এক সময় অন্যায় কিছু করে থাকবেন, তা ওরা কখনো ভুলবে না। প্রতিশোধ নেবার সময় এলেই প্রতিশোধ নেবে, এটাই জগতের নিয়ম। এই জগতে ভালোবাসার কি কেউ নেই? বিচার করবার, দণ্ড দেবার সকলেই আছে। বেলা হলো। হুগলিতে একটা হোটেলে কিছু খেলেন, তারপর সেখান থেকে গেলেন ব্যান্ডেলে। উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। রাত হয়ে আসছে। এই বর্ষায় কোথায় থাকবেন কেশব? রাত্রে ভীষণ বৃষ্টির মধ্যে স্টেশনের একটি বেঞ্চির ওপর শুয়ে রইলেন। ঠান্ডা বাতাসে শীত করতে লাগলো।
গায়ে দেবার কিছু একটা আনা উচিত ছিল, আনা হয়নি, ভুল হয়ে গিয়েছে। অবশ্য তার পুরো জীবনটাই তো ভুলে ভরা। চাকরি করা ভুল, বিয়ে করা ভুল, সংসার করা ভুল, সন্তান উৎপাদন ভুল, কারো কাছে স্নেহ মায়া মমতা আশা করা ভুল, সব ভুল। জীবনটাই একটা মস্ত ভুল, একটা মস্ত ফাঁকা, একটা মস্ত ফাঁকি। না, আর তিনি ওসব ভাববেন না। এইভাবে একে একে 4-4টে দিন পেরোলো। কেশব গাঙ্গুলির হাতের সব টাকা ফুরিয়ে গিয়েছে। ব্যান্ডেল স্টেশনের বেঞ্চিতে শুয়ে কদিন কাটল। কাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে। এবারে চলবে কি করে তাঁর? শরীর ঝিমঝিম করছে খিদেতে। এই 73 বছর বয়সে খিদে সহ্য করার মতো শক্তি তার নেই। কি করবেন এখন? ঘড়িটা বেচে দেবেন? মনে পড়ে যায় তার প্রথম যৌবনে তিনি ব্যান্ডেল স্টেশনের সিগন্যাল ক্লার্ক ছিলেন। ওই তো তার সেই ঘর, সেই টেবিলটা একই রকম আছে। তার কোয়ার্টার এখানে ছিল না। গঙ্গার ধারে একটা ছোট বাড়ি ভাড়া করে পিসিমাকে নিয়ে থাকতেন। বাড়ির কাছে একটা ঘোড়া নিম গাছ ছিল। 50 বছর আগেকার কথা, অর্ধ শতাব্দী। কিন্তু আশ্চর্য, সেই টেলিগ্রাফের টেবিলটা আজও আছে। মুক্তকেশীর সঙ্গে তখন সবে বিয়ে হয়েছে। ঘোড়া নিম গাছের তলাকার সেই বাড়িতে মুক্তকেশী ঠিক সন্ধে 7টার সময় জানালার কাছে এসে দাঁড়িয়ে থাকত। তিনি ফিরবেন তাকে দেখবে বলে। ষোড়শী বালিকা মুক্তকেশী, কি হাসি ছিল মুখের। দূরে পথের ওপর তাকে দেখতে পেয়ে মেয়েটার চোখ হাসত। আচ্ছা, আজও আছে সেই বাড়িটা? তাদের দুজনের অতীত যৌবনের সুখের প্রহরগুলির সাক্ষী সেই বাড়ি। কেশব একদিন জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা মুক্ত, তুমি দাঁড়িয়ে থাকো কেন জানালায়? তুমি আসো তাই। কেন? পথের ওপর দেখতে পেয়ে খুশি লাগে জানো। কতক্ষণ দেখি নে। মন কেমন করে? খুব। একদিন মনে আছে তাকে জানালা থেকে মুক্ত বলল, আজ কি করেছি বলো তো তোমার জন্যে? কি গো? ডালপুরি। সত্যি? হ্যাঁ, এসে দেখো। তারপর তিনি বাড়িতে ঢুকলে তাকে পাখার বাতাস দিয়ে ধাতস্থ করে পিঁড়িতে বসিয়ে 16-17খানা গরম ডালপুরি যত্ন করে খাইয়েছিল মুক্তকেশী। আর আজ সেই মুক্তকেশী 50 বছর পরে তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আজ যখন মুক্তকেশীর সেবা সবচেয়ে তার বেশি দরকার, তখনই চোখ দিয়ে জল বেয়ে পড়ল কেশব গাঙ্গুলির। ভীষণ কষ্ট হচ্ছে তার। কেমন যেন মনে হচ্ছে সব শূন্য। ওই আকাশের নিরালা মেঘগুলির মতোই তার মন শূন্য, জীবন শূন্য, নিরবলম্বন। পৃথিবীতে তার কেউ কোথাও নেই। 50 বছর আগের সেই ষোড়শী রূপসী মুক্তকেশীকে আজ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোনো অজানা দিগন্তে সে মিলিয়ে গিয়েছে বহুকাল আগে। জীবনটা কেন এত বড় ফাঁকি, এত বড় মিথ্যে, এত বড় জুয়াচুরি? আরে গাঙ্গুলি বাবু যে, কোথায় ছিলেন এতদিন? কেশব চমকে পিছন ফিরে চেয়ে দেখলেন একজন মধ্যবয়স্ক টিকিট চেকার, ক্রু দলের মোড়ল। ওর নামটা তিনি জানতেন, কিন্তু এইমাত্র ভুলে গেলেন। বুড়ো হয়েছেন, মুখ দেখে এখন আর ভালো বলতে পারেন না। বাড়িতেই ছিলাম ভাই। তারপর এখানে কি মনে করে?
ওদের সঙ্গে ঝগড়া করে নাকি? কথাটা শুনে কেশবের মুখ বিবর্ণ হয়ে গেল। কাষ্ঠ হাসি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ ভাই, ওই মানে আসলে তাই। ও আচ্ছা, চলুন সাহেবগঞ্জ পর্যন্ত বেরিয়ে আসা যাক। চেক করতে বেরিয়েছি, চলুন আমার সঙ্গে, সেকেন্ড ক্লাসে তুলে দিচ্ছি, আসুন। খাবো কোথায়? আপনি খাননি এখনো? ঠিক আছে, বর্ধমানে খাওয়াবো, চলুন। জিনিসপত্র কিছু আছে? কিচ্ছু না। তবে চলে আসুন। কথা বলতে বলতে এক্সপ্রেস এসে পড়ল। বর্ধমানের ক্রুদের ঘর থেকে লোকটির জন্য ভাত তরকারি এলো। রাত তখন 7:30। তিনি এবং কেশব গাঙ্গুলি দুজনে মিলে ভাগ করে খেলেন। ভদ্রলোকটি ব্রাহ্মণ, নাম পঞ্চানন বাণুজ্যে, বাড়ি জয়নগরের মজিলপুর। পেট ভরে ভাত খেয়ে কেশব গাঙ্গুলির যেন ধরে প্রাণ এলো। কি খিদেটাই না পেয়েছিল। কি সুন্দর দুদিকের মাঠে বনে বর্ষা সজল বাতাস বইছে, কুরচি ফুলের সুবাস মাঝে মাঝে ভেসে আসছে। এইসব বন, এই অন্ধকার, নক্ষত্রের দল কেমন যেন তাকে বহু দূরের সঙ্গীহীন একক জীবনের বাণী এনে দিচ্ছে। নিঃসঙ্গ জীবনে কত দূরে কোথায় যেন যাচ্ছেন তিনি, আর ফিরবেন না। আর মুক্তকেশীর হাতে হাটের থলে তুলে দেবেন না তিনি। তার সংসার করা ফুরিয়ে গিয়েছে। অন্ধকারের মধ্যে দিয়ে নিরুদ্দেশের দিকে যাত্রা শুরু করলেন আজ। সেকেন্ড ক্লাস গাড়িতে তিনি একা। বেশ লাগছে অনেকদিন পরে। গত 1 বছর শুধু মাথায় মোট করে হাট ঘুরেছেন, বাজার করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে রেশনের আটা, চিনি, কেরোসিন তেল এনেছেন। কিন্তু যাদের জন্য তিনি করেছেন তারা আজ 73 বছর বয়সে তাকে পারল ঘর থেকে বের করে দিতে। পয়সার তার দরকার নেই, পয়সা সব মুক্তকেশীর হাতেই থাকুক, কিন্তু ওদের শুধু পয়সাকেই দরকার, তাকে নয়। বেশ, পয়সাই রইল। চললেন তিনি সাঁইথিয়া। অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমোলে হতো না? সারাদিন টোটো করে বেরিয়েছেন ব্যান্ডেলে। এই সাঁইথিয়াতে একবার তিনি রিলিফে এসেছিলেন, মনে আছে, বহুকাল আগে। তখন মুক্ত বলে দিয়েছিল রোজ 1খানা করে চিঠি দিও, 8খানা পোস্টকার্ড সঙ্গে দিয়ে দিয়েছিল। হঠাৎ মনে পড়ে গেল কথাটা। সাঁইথিয়াতে তখন বিধুভূষণ রায় ছিলেন স্টেশন মাস্টার। তাঁর বাড়িতেই খাওয়া দাওয়া হতো। বিধুবাবুর ছেলে সদানন্দ তাঁর চেয়ে কিছুটা ছোট। সদানন্দ আর তিনি একসঙ্গে তাস খেলতেন কাছাকাছি একজন ভদ্রলোকের বাইরের ঘরে বসে। একবার একটা পাকা কাঁঠাল বিধুবাবু নামিয়ে নিয়ে এলেন গার্ডের গাড়ি থেকে। কাঁঠালটা আধ পচা। সদানন্দ বলল, দাদা, মা বলেছে ক্ষীর কাঁঠাল খাওয়াবে ও বেলা। তোর ওর বিচি ছাড়া আর কিছু পাওয়া যাবে না। আমি বলছি পাওয়া যাবে। কখনো না। বাজি? একদম। কি বাজি বলো? বৌদিকে 3 দিন চিঠি লিখতে পারবে না। অত কি লেখেন টেবিলে বসে বসে? খুদে খুদে লেখাতে 1খানা পোস্টকার্ডে তো 1খানা খামের কাজ করে নেন। ফেলবেন বাজি? কেশব রাজি হননি। মুক্তকে চিঠি না দিয়ে থাকা যায়? অসম্ভব। সে একা সেই ব্যান্ডেলের ছোট্ট ঘরে বসে তার জন্য দিন গুনছে। রোজ খাওয়া দাওয়ার পর জানালায় ঘোড়ানিমের তলায় পিয়নের আসার অপেক্ষায় বসে থাকে। তাকে 3 দিন চিঠি না দিয়ে বঞ্চিত করতে তিনি পারবেন না। দরকার নেই ওসব বাজিটাজির, তার চেয়ে বরং হার মেনে নেবেন, সেও ভালো। আচ্ছা, সেসব দিন কি খুব দূরে চলে গিয়েছে? বড্ড পেছনে ফেলে এসেছেন? স্বপ্নের মতো মনে হলো। আবছায়া আবছায়া সব মিলে যেন একাকার হয়ে যাচ্ছে। মুক্তকেশী, শান্টু, ব্যান্ডেল, 3 পাহাড়, প্রথম যৌবন, 73 বছরের পার্থক্য, সব স্বপ্ন। আবার তিনি কাঁদছেন নাকি? হ্যাঁ, তাই তো, কোটের গলার কাছটায় ভিজে গেছে। না, কাঁদবার আর কি আছে?
বুড়ো বয়সে চোখে পানসে হয়ে যায়, কাঁদবেন কেন তিনি? গাঙ্গুলি বাবু, ও গাঙ্গুলি বাবু, ঘুমোলেন নাকি? অমন ভাবে শুয়ে কেন? শরীর খারাপ হয়নি তো? কথাটা বলতে বলতে পঞ্চানন বাণুজ্যে চলন্ত গাড়ির দরজা খুলে ঢুকল। সাঁইথিয়া থেকে এই মাত্র ট্রেন ছেড়েছে। কেশব যেন চমকে উঠলেন। হ্যাঁ, কই না তো। একটু চা খেয়ে নিন আগে স্টেশনে। এত রাত্রে চা? পাগল হয়েছে ভাইয়া, আমি চা খাই না এত রাত্রিরে, তুমি খাও। ঘুমাবে না? আরো গোটা কতক স্টেশন পার হয়ে যাক, এখন না, আপনি ঘুমিয়ে পড়ুন। পঞ্চানন চলে গেল। গাড়ি ঝড়ের বেগে চলেছে। বাইরে একটু আগে এক পশলা বৃষ্টি হয়েছে বেশ জোরে। জানালা দিয়ে কামরার মধ্যে ঠান্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টির ছাঁট আসছে। কি যেন একটা ফুলের সুগন্ধ এক ঝলক এলো। আহ, কি সুন্দর! এমন জায়গায় ঘুমিয়ে আরাম আছে, কিন্তু বুকের মধ্যে কেমন যেন করছে। নির্জন গাড়ি। 3 পাহাড়ে কত রাত্রে গাড়ি পৌঁছবে কে জানে। বিয়ের 2-3 বছর পর 3 পাহাড়ে ছিলেন তিনি মুক্তকে নিয়ে, শান্তুকে নিয়ে। সেই সময়কার কথা কখনো ভুলবেন না কেশব গাঙ্গুলি। ব্যান্ডেল আর 3 পাহাড়, জীবনে এই 2 স্বর্গ। 2টি স্বর্গের 2টি অমর কাহিনী তার বুকে লেখা রয়েছে। পঞ্চানন ঘুমিয়ে পড়লে তিনি 3 পাহাড়ে নেমে পড়বেন। এই 3 পাহাড়ে বর্ষাকাল কাটে সেবার। কি একটা পাহাড়ের ওপর কি যেন একটা ঠাকুর ছিল। মুক্ত আর তিনি দেখতে গিয়েছিলেন। মুক্ত বলেছিল, খাবে কি? পাহাড়ের নিচে চড়ুই ভাতি করব। চড়ুই ভাতি শুরু তো হলো, কিন্তু রান্না করতে করতে বৃষ্টি এলো। একটা পাকুড় গাছের তলায় রান্না হচ্ছিল। স্টেশন মাস্টার ছিলেন শশীপদ সামন্ত, মেদিনীপুরে বাড়ি। তার 2 ছেলে ননি আর হাবুও ছিল। পাহাড়ের ওপর থেকে হাবু কাঠ ভেঙে নিয়ে এলো। মুক্ত খিচুড়ি রাঁধতে গিয়ে ধরিয়ে ফেলেছিল, আর তাই নিয়ে কি হাসাহাসি। পাকুড় গাছের গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে মুক্ত চোখ পাকিয়ে বলল, তুমি খাবে না তাই না? কে বলেছে? ননি হাবু বলেছে। বাজে কথা। কত চমৎকার চড়ুই ভাতি এটা, বলো তো। খেয়ে কিন্তু বলতে পারবে না খিচুড়ি এঁটে গিয়েছে। না গো, বলবো না, দিয়েই দেখো না। ও পেটুকের পাল্লায় পড়লে যে খিচুড়ি ধারি সাবান হয়ে যাবে তা বেশ বুঝতে পারছি। বসো, বসে যাও। ভালো সরের ঘি এনেছি খিচুড়ি দিয়ে খাবে বলে, কিন্তু খাবারটা ধরে গেল বলে মনটা বড় খারাপ হয়ে গিয়েছে। পাগলের কথা শোনো, আগে তুমি আমায় দিয়েই দেখো না। মন খারাপ করতে হবে না। কতটা আছে? অল্পই করেছে বুঝি। আমার কিন্তু তোমার হাতে রান্না অল্পতে হবে না, বেশি করে রাঁধুনি কেন? বেশ, খাও না, আবার না হয় চড়িয়ে দেব। মনে পড়ে সেই পাহাড়ের ওধারে কোথায় যেন কদম ফুলের গাছ ছিল। ননি প্রথম নিয়ে এলো এক গুচ্ছ। মুক্ত দেখে বলল, বাহ, চমৎকার, খোপায় গুজবো। তারপর চুপি চুপি স্বামীর কানে কানে বলল, কিন্তু এটা নয়, সে ফুল তোমায় নিজের হাতে তুলে এনে দিতে হবে। ঠিক এনে দেবো, খাওয়া হয়ে যাক, যাবার সময় নিয়ে আসবো। 50 বছর পর সেই প্রথম যৌবনের ফুটন্ত কদম ফুলের সুবাস আজকের এই বর্ষা সজল বাতাসের বৃষ্টির ছাঁটের সঙ্গে কেমন যেন ভেসে এলো। সেই বর্ষা দিনের সুন্দর দুপুরটা, পাহাড়ের নিচের সেই পাকুড় গাছটা আজ যেন স্বপ্ন হয়ে গিয়েছে। সেই সাথে মুক্তকেশীও। কখন যেন মুক্ত এসে ওর শিয়রে দাঁড়ালো। সপ্তদশী তরুণী সুন্দরী মুক্তকেশী, হাসিতে মুক্তোর মতো দাঁতগুলো ঝকঝক করছে। স্নেহ ভরে মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কদম ফুল এনে দেবে তো? তুমি এনে দিলে আমি খোপায় পড়ব, ভুলো না যেন। তারপর আবার চোখ নিচু করে বলছে,
রোজ একখানা করে চিঠি দিতে হবে, কিন্তু আমি থাকতে পারবো না। সত্যি ভালো আমাকে ছুঁয়ে দেবে তো? পরক্ষণেই 3টে দাঁত পড়ে যাওয়া, পাক ধরে যাওয়া চুলের বৃদ্ধা মুক্তকেশী হাঁটুর ওপরে গামছা পরে তাকে ঝাঁটা উঁচিয়ে মারমুখী হয়ে বলছে, বেরো বেরো, আপদ দূর হও বাড়ি থেকে। মূলেই বাঁচি, মরণ হবে কবে তোমার? জমে নেয় না কেন? ঘুমের মধ্যে চমকে উঠলেন কেশব। মস্ত একটা ঝাঁকুনি লাগলো গাড়িটায়। অনেক রাতে 3 পাহাড় স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। তিনি নেমে পড়লেন। দৌড়ে ছুটে গেলেন প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্তের সেই বুড়ো ঘোড়া নিম গাছটার দিকে। আধো অন্ধকারে গাছের তলায় খুঁজে দেখলেন, শান্টু, বাবা শান্টু। আজ কোথায় গেল খোকা? 50 বছর আগে সে এই ঘোড়া নিম গাছটার তলায় খেলা করত। কেশব গাঙ্গুলি যৌবনের হারানো দিনগুলোর মধ্যে আবার ফিরে গেলেন। মনে শান্তি পেলেন। 3 পাহাড়ের নির্জন প্রান্তরে প্ল্যাটফর্মে অন্ধকার আকাশের তলায় এসে তিনি আবার 26 বছর বয়সের যুবক কেশব গাঙ্গুলি। এই স্টেশনের তার বাবু। বুকে কত আশা, কত বল, কত উৎসাহ, চোখে কত স্বপ্ন। তার খোকা শান্টু তার কাছেই রয়েছে। কাছে আছে তার তরুণী মা মুক্তকেশীও। সব ফিরে পেয়েছেন তিনি, সব। শান্টু রে, শান্টু, আয় আয় আমার কোলে আয়। রামদেব এখনই তোকে বাড়ি নিয়ে যাবে রে। ততক্ষণ আরেকটু খেলা করে নে বাবা। প্ল্যাটফর্মের ঘোড়া নিম গাছটার তলায় 2 দিন কেশব গাঙ্গুলি শুয়ে রইলেন। নির্জন স্টেশন, বিশেষ কেউ লক্ষ্য করত না। সত্যি কি অপূর্ব আনন্দে কাটল এই 2 দিন। সব যেন ফিরে পেয়েছেন কেশব আবার। 50 বছর আগেকার হারানো সেই দিনগুলো। 3 পাহাড়ের বিহারি স্টেশন মাস্টার একদিন কুলিদের কাছে খবর পেলেন কি একটা বুড়ো বাঙালি বাবু জ্বরে বেহুশ অবস্থায় নিম গাছটার তলায় শুয়ে আছে। রোগীর কাছে কোনো পরিচয় পাওয়া গেল না। আরও 2 দিন পরে স্টেশনের মুসাফিরখানায় জ্বরের তাড়নায় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়াতে লোকটা মারা গেল। তখন মৃত ব্যক্তির মাথার তলা থেকে রেলের বোতামযুক্ত কোট বের হওয়াতে চারধারে জানাজানি হলো এবং ক্রুম্যান পঞ্চানন বাণুজ্যে এসে মৃতের পরিচয় দিল। কিন্তু সে দেশের ঠিকানা কিছুই জানে না, তাই কোনো খবরও দিতে পারল না। ব্যান্ডেল স্টেশনে দেখা হয়েছিল, এই পর্যন্তই। কিন্তু কোথায় থাকতেন তিনি তা পঞ্চানন বলতে পারল না। আরও কয়েকদিন পরে মুক্তকেশী এবং মেয়েরা টেলিগ্রাম পেয়ে যেদিন এসে পড়লেন 3 পাহাড়ে, তার কয়েকদিন আগেই রেলের বাবুদের সহযোগিতায় কেশব গাঙ্গুলির অস্থিকখানা সক্রিকলি ঘাটের গঙ্গায় স্থান পেয়ে গিয়েছে। মুক্তকেশী কেবল ফিরে পেলেন সেই কুরুভাইজার ফ্রেডিসের পকেট ঘড়িটা। এতক্ষণ আপনি শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী ঝগড়া, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে ফিরে আসবো আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।